জামায়াতে ইসলামী বোঝে যে একে পার্টি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সরাসরি সম্পর্ক এবং এদের পৃষ্ঠপোষকতা তার পেছনে আছে বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2026-এর ফেব্রুয়ারিতে যেমন জামায়াতে ইসলামী পৃষ্ঠপোষকতা পায় নাই, ঠিক তেমনি এখনও কোনো পালাবদল ঘটে গেলে জামায়াতে ইসলামীকে ঠেকাতে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রভাব বলয়ে থাকা দেশগুলো অন্য যে কোনো কাউকে ক্ষমতায় বসাবে, মানে সেখানে প্রয়োজনে হলে কোনো কারজাই সৃষ্টি করা হবে, প্রয়োজনে সাবেক কোনো সামরিক কর্মকর্তাকে এনে কিংবা বর্তমান সেনাপ্রধানকে দিয়েই সিসি তৈরি করা হবে। বাংলাদেশের জামায়াতে ইসলামী তার সঙ্গে সর্বজন বিদিত মানে সকলের জানা এবং পূর্ব প্রতিষ্ঠিত যে সম্পর্ক তুরস্কের, সেটাকে অস্বীকার করে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় গণমাধ্যমে একটা বিবৃতি পাঠিয়েছে। হঠাৎ করেই জামায়াতে ইসলামী তার দীর্ঘদিনের সমর্থক পৃষ্ঠপোষক মিত্র দেশ তুরস্কের সঙ্গে তার সম্পর্ককে অস্বীকার করে এমন একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার প্রয়োজন অনুভব করলো কেন? প্রথমেই এই বিবৃতিটি পড়লে সেটাই মাথায় আসে। বাংলাদেশে আসলে নানা রকম দেশের নানা রকম খেলা চলছে বটে, কিন্তু তুরস্কের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কটা যেমন ঐতিহাসিক, তেমনি তুরস্কের বর্তমান যে ক্ষমতাসীন দল, দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন আছে যে প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টির সঙ্গে এই দলটির যে সম্পর্ক, জামায়াতে ইসলামীর যে সম্পর্ক, সেটা এতই প্রতিষ্ঠিত যে বিস্মিত হতেই হয় যে জামায়াতে ইসলামী হঠাৎ করে এরকম একটা সময়ে তাদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নাই তুরস্কের, সেটা বলতে যে এতটা উদ্গ্রীব হয়ে উঠল। 2016 সালে যখন জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান এমন ক্ষেপে গিয়েছিলেন, তিনি সংবাদ মাধ্যমে শুধুমাত্র এর নিন্দা জানিয়েছিলেন বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তুরস্ক সরকার নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদ জানিয়েছিল, নিন্দাবাদ জ্ঞাপন করেছিল তাই নয়, প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান তখন সংবাদ মাধ্যমে এমন হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশে এই বিচার চলতে থাকলে বাংলাদেশের সঙ্গে তুরস্ক সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে, প্রয়োজনে রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়ে যাবে। এহেন তুরস্কের এখন তাদের দলের সঙ্গে সম্পর্ক পৃষ্ঠপোষকতা সমর্থনের বিষয়টা একেবারে অস্বীকার করে জামায়াতে ইসলামী তাদের যে অবস্থান সেটা ব্যাখ্যা করে একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ছাপানো একটা প্রতিবেদনের প্রতিবাদে। বাংলাদেশ প্রতিদিন তাদের ওই প্রতিবেদনে বলেছে যে জামায়াতের তুরস্ক কানেকশন এবং 71-এর পাপ, এবং সেই খবরে তারা বলেছে যে বাংলাদেশের টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশ জেনারেল সেলস এজেন্ট জিএসএ হলো অ্যারোমেট সার্ভিসেস লিমিটেড। ওই অ্যারোমেট সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অন্যতম কর্ণধার শাহরিয়ার নাসের জাহেদি সম্প্রতি জামায়াতে যোগদান করেছেন বলে ঝিনাইদহে জোর গুঞ্জন হয়েছে। শাহরিয়ার নাসের জাহেদি সে কথাটা অস্বীকার করেছেন, কিন্তু তিনি দলে যোগ না দিলেও তার সঙ্গে জামায়াতের যে ঘনিষ্ঠ যোগাযোগ সে কথা সবাই জানেন, এবং সে কারণে তিনি 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পরেও এবং 24-এর আমি দামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার পরেও এবং সেই নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন, সেসবের পরেও 2024-এর আগস্টের পর থেকে জাহেদি যে টিকে আছেন বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়, তার প্রমাণ হচ্ছে, সেটার একমাত্র কারণ হচ্ছে তার জামায়াত কানেকশন। বাংলাদেশ প্রতিদিন এমন একটা জিনিস প্রতিষ্ঠা করতে চেয়ে বলেছে যে তবে এর আগে এই যে টার্কিশ এয়ারলাইন্সের জিএসএ প্রাপ্ত এই নাসের জাহেদি, তিনি আসলে 2008 সালের আগে বিএনপির রাজনীতি করতেন। 2007 সালের 1/11 সময় তার সামরিক বাহিনীর কর্তা ব্যক্তি বন্ধু সিজিএস জেনারেল সিনহা ইবনে জামালির বদলতে তিনি আরও ক্ষমতাবান
হয়ে ওঠেন। এবং এই পত্রিকাটি লিখছে, বাংলাদেশ প্রতিদিন লিখছেন যে জাহেদি শুধু অ্যারোমেটের কর্ণধার নয়, দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি রেডিয়েন্টের কর্ণধারও বটে। ঝিনাইদহের সাধারণ মানুষ বলছেন যে জাহেদি যেখানেই ক্ষমতার গন্ধ পান সেখানেই বাসা বাঁধেন। তাদের শঙ্কা, তাহলে কি জামায়াত শিগগিরই ক্ষমতায় আসবে? বাংলাদেশ প্রতিদিন আসলে এই পুরো খবরটার মধ্যে যেটা খুব গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে জামায়াতকে একটা দীর্ঘ সময় ধরে তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, একে পার্টি, ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করছে। কারণ ওই একে পার্টি এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী একই মতাদর্শে বিশ্বাসী। 1928 সালে মিশরে ইখওয়ানুল মুসলিমিন, যে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন হাসান আল বান্না এবং সায়েদ কুতুব, এবং ইতিহাসবিদ ফিলিপ জেনকিন্সের মতে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদির মতাদর্শে অনুপ্রাণিত হয়েই যেমন মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়, সেই একইভাবে মওদুদি জামায়াত প্রতিষ্ঠা করেন 1940 সালে এসে। এখন এই যে জামায়াত, একে পার্টি, মুসলিম ব্রাদারহুড, এগুলো সকল একই সূত্রে গাঁথা। সেই কারণে এরা একে অপরকে সমর্থন যেমন করেন, তেমনি রেচেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, একে পার্টি দীর্ঘ সময় ধরে জামায়াতকে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করছে। সে কারণে জামায়াতের সঙ্গে তুরস্কের বহুমুখী সম্পর্ক দৃশ্যমান হয়ে উঠেছে। বহু ছাত্র শিবির সদস্য উচ্চশিক্ষার জন্য তুরস্ক যাচ্ছেন। তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিরও ফায়দা নিচ্ছে জামায়াত বলে বাংলাদেশ প্রতিদিন লিখে বলছে যে এই জাহেদির মতো তুরস্কের সঙ্গে যেসব ব্যবসায়ীরা ব্যবসা করেন তারাও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডকে একরকমের অর্থায়ন করেন। এবং বলা হচ্ছে ওই পত্রিকার খবরে তুরস্কে জামায়াতের কর্মীদের নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করতে যে আধুনিকীকরণের কাজ, সে কাজটা করছে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তাদের পরিকল্পনা, কৌশল এবং প্রশিক্ষণের মাধ্যমে, যার ফলশ্রুতিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বাইরে উদার গণতান্ত্রিক মনোভাব দেখানো, পোশাকে আধুনিকতা ইত্যাদি নানা বিষয়ে তুরস্কের ক্ষমতাসীনরা বাংলাদেশের জামায়াতে ইসলামীকে প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় আনার একটা নীল নকশা তৈরি করছে, এখন যার বাস্তবায়ন চলছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশের 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের আগে থেকেই আপনাদের মনে থাকবে জামায়াতের আমির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, এরা প্রত্যেকেই রয়টার্স সহ নানা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে তারা কোনোভাবেই বাংলাদেশে এখনই শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চান না, তারা জোর জবরদস্তির মাধ্যমে কিছু করতে চান না, তারাও গণতন্ত্রে বিশ্বাস করেন। এগুলোকে জামায়াতে ইসলামীর জন্য তার রাজনৈতিক আদর্শে একটা বড় ধরনের আধুনিকায়ন বা পরিবর্তন বলে মনে করা হয়। জামায়াতে ইসলামের সঙ্গে যে তুরস্কের কানেকশন, সে বিষয়ে শুধুমাত্র যে নিজামীর ফাঁসির পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোগান থেকে শুরু করে পুরো সরকারের প্রতিক্রিয়ায় বোঝা গিয়েছিল তাই কিন্তু নয়। 2019 সালের দিকে এসে বাংলাদেশের তখনকার গোয়েন্দা সংস্থা এ খবরটা দেওয়া শুরু করে যে এই যে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে এসে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের সব নেতাদের মামলা পরিচালনা করছিলেন, কিংবা এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এরা যে বেরিয়ে এসে তারাও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন এবং মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত এসব বলে এবি পার্টি গঠন করলেন। সে সময়কার ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সে সময় জামাত বহিষ্কার করলো, তিনিও এসে এবি পার্টিতে যোগ দিলেন এবং এভাবে একটা এবি পার্টি গঠন করা হলো। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তখনই বলছিল যে জামায়াতে ইসলামী আসলে কোনো কারণে যুদ্ধাপরাধের দায়ে কোনো আমলে তারা যদি নিষিদ্ধ হয়ে পড়ে বা এই কলঙ্ক, এ দায় সামলে যদি রাজনীতি করা অসুবিধা হয়, তাহলে তাদের মতাদর্শ কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সেটা মাথায় রেখে এই যে এবি পার্টি গঠন করলো। কিংবা পরবর্তীতে দেখেন এখন এনসিপি সহ
এমনকি ছাত্র শিবিরের সাবেক নেতারা এই 2025 সালে এসে আপ পার্টি গঠন করলেন। এরকম নানা নামে যে তারা পার্টি গঠন করে রেখেছেন, এটা একেবারেই তুরস্ক মডেলের অংশ। তুরস্কেও যখন কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তখন আসলে তার প্রায় 100 বছর পর যে একেবারে একটা কট্টর ডানপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি, রেচেপ তাইয়েপ এরদোগানের পার্টি তুরস্কে এত বছরের জন্য ক্ষমতায় আসবেন, সেটা প্রায় অবিশ্বাস্য ছিল। কিন্তু তুরস্কেও কামাল আতাতুর্কের আমলের পর যখন একটা দীর্ঘ সময় পর আবারও বহুদলীয় গণতন্ত্র বা বহুদলীয় রাজনীতির সুযোগ সৃষ্টি হয়, তখন থেকেই ধর্মভিত্তিক রাজনীতি তৈরি হয় এবং তুরস্কে প্রথমে মিল্লি সেলামেত পার্টিসি গঠিত হয়, তারপরে সেটা থেকে ওয়েলফেয়ার পার্টি, সেই ওয়েলফেয়ার পার্টি থেকেই কিন্তু আজকের একে পার্টি বা রেচেপ তাইয়েপ এরদোয়ানের পার্টির জন্ম হয়েছিল। ধর্মভিত্তিক শাসন প্রতিষ্ঠা, খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সময়ে সময়ে কৌশল পরিবর্তন করে এগোতে হয়, এটা একেবারেই তুরস্কের মডেল। এবং তুরস্কের একে পার্টি সেই 2016 সাল থেকেই, যখন জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়ে এক রকমের শঙ্কার মধ্যে ছিল তাদের অস্তিত্ব নিয়ে, তখন থেকেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করছে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর যে এখন আতঙ্ক বা ভয়, রেচেপ তাইয়েপ এরদোয়ানের দলের সঙ্গে, একে পার্টির সঙ্গে তার দলের ঘনিষ্ঠ যোগাযোগ কিংবা ব্যবসায়িক যোগাযোগ কিংবা অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতার যোগাযোগের কথা বলায় বাংলাদেশ প্রতিদিন, তার একটা বড় কারণ মুসলিম ব্রাদারহুড যোগাযোগ। দেখেন, 2011 সালের আরব বসন্তের পর মিশরে মুসলিম ব্রাদারহুডের ক্ষমতায় থাকা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে এবং পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আনা হয় সাবেক সামরিক কর্মকর্তা আবদেল ফাতাহ আল সিসিকে। এবং সেই সিসি এখন প্রায় 12 বছরের বেশি সময় ধরে মিশরে ক্ষমতায় আছে। কাজেই জামায়াতে ইসলামী বোঝে যে একে পার্টি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সরাসরি সম্পর্ক এবং এদের পৃষ্ঠপোষকতা তার পেছনে আছে বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2026-এর ফেব্রুয়ারিতে যেমন জামায়াতে ইসলামী পৃষ্ঠপোষকতা পায় নাই, ঠিক তেমনি এখনো কোনো পালাবদল ঘটে গেলে জামায়াতে ইসলামীকে ঠেকাতে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রভাব বলয়ে থাকা দেশগুলো অন্য যে কোনো কাউকে ক্ষমতায় বসাবে। মানে সেখানে প্রয়োজনে হলে কোনো কারজাই সৃষ্টি করা হবে, প্রয়োজনে সাবেক কোনো সামরিক কর্মকর্তাকে এনে কিংবা বর্তমান সেনাপ্রধানকে দিয়েই সিসি তৈরি করা হবে। কিন্তু জামায়াতে ইসলামীকে ক্ষমতায় ঠেকানো হবে, শুধু তাই নয়, 2024-এর আগস্টে যে বিপ্লব তারা অর্ধেক সম্পন্ন করেছে শেখ হাসিনার পতন ঘটানোর মাধ্যমে, সে বিপ্লব সম্পন্ন করা তাদের পক্ষে একেবারেই দুরূহ হয়ে পড়বে। কাজেই জামায়াতে ইসলামী তাদের এতটা ঘনিষ্ঠ মিত্র দল তুরস্কের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে বিবৃতি দিল যখন জামায়াতে ইসলামীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন এই বছরেই। এবং সে সময় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংস্কার, আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে জামায়াতের আমির কথা বলেছেন, সেটা কিন্তু তখন জামায়াতের আমিরের তরফে দেওয়া বিবৃতিতেই বলা হয়েছিল। অথচ এখন যখন জামায়াতের তুরস্ক কানেকশন নিয়ে বাংলাদেশ প্রতিদিন খবর করেছে, তখন জামায়াতে ইসলামী প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এতে উপস্থাপিত অভিযোগ ও দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো গোপন সম্পর্ক নেই। তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নানা সময়ে বেশ ভালোই হয়ে উঠেছিল, এমনকি রেচেপ তাইয়েপ এরদোয়ানের সময়ও। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে যে রেচেপ তাইয়েপ এরদোয়ানের যে মূল স্বপ্ন, খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন প্রতিষ্ঠায় সাহায্য করতে তাদের মিত্র কোনো দলকে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন কিছুতেই সমর্থন দেবে না বা সহ্য করবে না, সেটা বুঝে সম্ভবত জামায়াতে ইসলামীকে তাদের এই ঘনিষ্ঠ মিত্রর সঙ্গে সম্পর্ক অস্বীকার করে বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকায়
এমন সময়ে হঠাৎ করে বিবৃতি ছাপাতে হলো? সন্দেহ জাগে কোন পরিবর্তন ঘটতে যাচ্ছে যে এমন সময়ে এমন বিবৃতি দেওয়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল জামায়াতে ইসলামীর জন্যে।